বছর পশ্চিমবঙ্গ পুলিশের একটি খাকি পোশাক এবং কলকাতা পুলিশের একটি খাকি পোশাক যদি তোমার স্বপ্ন হয়ে থাকে, তবে মাথায় রাখবে এই মুহূর্তে জিকে পড়ার জন্য মার্কেট থেকে এত এত মোটা মোটা বই কিনলে প্রিপারেশন হবে না। তোমাকে মাথায় রাখতে হবে প্রিয় ভাই ও বোন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে। এখন এই মোটা মোটা বই পড়ার সময় নেই, স্মার্ট স্টাডি করতে হবে এবং জিকের সেই পয়েন্টগুলোই তোমাকে তুলে ধরে পড়তে হবে যেগুলো থেকে পিআরবি বোর্ড বারবার কলকাতা পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে প্রশ্ন তুলে নিয়ে আসে। আর আজকে আমরা হিস্ট্রির যে টপিকটি আলোচনা করতে চলেছি জিকের ক্ষেত্রে, সেই টপিক আমাদের কনস্টেবল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের টপিকের নাম মগধে নন্দ বংশের সূত্রপাত এবং নন্দ রাজাদের সম্বন্ধে বিস্তারমূলক ধারণা। ক্লিয়ার হয়েছে? চলো আজকের ক্লাসটি তবে কিন্তু শুরু করা যাক। প্রাচীন ভারতের ইতিহাসে নন্দ বংশের ব্যাপারে সম্পূর্ণ আলোচনা করার আগে আমি তোমাকে একবার মনে করিয়ে দিতে চাই, এই প্রাচীন ভারতের ইতিহাসে নন্দ বংশের সাথে সাথে 4টি সাম্রাজ্য মগধ শাসন করেছিল। আর এই 4টি সাম্রাজ্য এমন এমন সাম্রাজ্য না, যেখান থেকে পিআরবি বোর্ড কতবার কত এমসিকিউ কোশ্চেন আমাদের কনস্টেবল এক্সামে উঠিয়ে রেখেছে তুমি কল্পনাও করতে পারবে না। তার এই বছর যদি তোমার একজন কনস্টেবল হওয়ার স্বপ্ন থাকে, পুলিশ কনস্টেবল দিয়ে শুরু করো, যদি কনস্টেবল হওয়ার স্বপ্ন থাকে তবে মগধের এই 4টি সাম্রাজ্যের ব্যাপারে ডিটেলসে মাথায় কিন্তু জ্ঞান রাখতে হবে। প্রথম সাম্রাজ্য ছিল হর্ষঙ্ক বংশ, এই হর্ষঙ্ক বংশের ব্যাপারে ডিটেলসে ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। দ্বিতীয় সাম্রাজ্য ছিল নাগ বংশ বা শিশুনাগ বংশ, এই শিশুনাগ বংশের ব্যাপারেও কিন্তু ডিটেলসে ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। আজ আমরা আলোচনা করব নন্দ বংশ, সম্পূর্ণ বিস্তারমূলক আলোচনা হবে কি কি প্রশ্ন পরীক্ষায় এসছে বা কি কি প্রশ্ন পরীক্ষায় এবছর উঠে আসতে পারে এই নন্দ বংশ থেকে, টোটালি আলোচনা করব। এবং আগামীকাল কিন্তু আমরা মৌর্য বংশ নিয়ে ডিটেলসে আলোচনা করে দিব। প্রিয় ভাই ও বোন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারের পুলিশ হওয়ার স্বপ্ন সফল করার জন্যই কিন্তু এই ফ্রি ক্লাসগুলো রয়েছে। মাথায় রাখবে নন্দবংশ ও মৌর্য বংশ এই দুটি ক্লাসের মাঝখানে আমরা দুটো আরও ব্যাখ্যামূলক ক্লাস তোমাদের সামনে উঠিয়ে রাখবো, যেখান থেকেও পরীক্ষায় প্রশ্ন থাকে। নন্দবংশের রাজত্বকালে আলেকজান্ডারের ভারত আক্রমণ, কারণ আলেকজান্ডার থেকে প্রশ্ন আমরা পরীক্ষায় উঠে আসতে দেখেছি। নেক্সট মৌর্য বংশের সূত্রপাতের আগে চাণক্যের অবদান, সেখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন উঠে আসে, সেগুলোও আলোচনা করব। তবে এই মুহূর্তে চলো নন্দবংশ নিয়ে আলোচনা আমরা শুরু করি। প্রথম কি কি আলোচনা করা যেতে পারে নন্দবংশ থেকে? সবার আগে আমি তোমাদের সামনে যে পয়েন্টটি উঠিয়ে রেখেছি সেটি হলো নন্দবংশের প্রতিষ্ঠা। ক্লিয়ার? প্রথম একটা লাইন, এটা তোমার কাছে একটা লাইন হলেও পরীক্ষায় এই লাইন থেকে, এই একটা লাইন থেকে দুটি প্রশ্ন আমরা বারবার উঠে আসতে দেখেছি। চলো লাইনটি একবার পড়ি। মহাপদ্মনন্দ কাল অশোককে হত্যা করে মগধের সিংহাসনে নন্দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। কোন দুটো প্রশ্ন আছে ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন, এই নন্দ বংশের সূত্রপাত মগধের সিংহাসনে কে করেছিলেন? অ্যান্সার করতে হবে প্রিয় ভাই ও বোন, মহাপদ্মনন্দ। প্লিজ প্লিজ নোট ডাউন করে নাও, কারণ এই পয়েন্টগুলো বারবার পরীক্ষায় উঠে আসে, বারবার কথা দিলাম এবারও আসবে। নেক্সট পয়েন্ট, নেক্সট কি প্রশ্ন পরীক্ষা উঠে আসতে পারে? এই মহাপদ্মনন্দ কাকে হত্যা করে বা কোন বংশের সমাপ্তি ঘটিয়ে মগধের সিংহাসনে নন্দ বংশের সূত্রপাত করেছিল? অ্যান্সার করতে হবে হত্যা করেছিল কাল অশোককে, আর ইনি ছিলেন শিশুনাগ বংশের রাজা, অর্থাৎ শিশুনাগ বংশের সমাপ্তি ঘটিয়েই মহাপদ্মনন্দ মগধের সিংহাসনে নন্দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এইবার তোমাদের মধ্যে প্রশ্ন উঠে আসতে পারে যে দাদা, এই যে নন্দ বংশ ছিল, এই নন্দ বংশ কি মগধের যে সাম্রাজ্য ছিল সেটা তার কি বিস্তার ঘটিয়েছিল? তো তার জন্য তোমাদের যাতে জ্ঞান ভালো থাকে, শুধুমাত্র পয়েন্ট না, তোমাদের যাতে জ্ঞানটাও ভালো থাকে, বিস্তারমূলক তোমাদের মধ্যে ধারণা থাকে, তার জন্য কিন্তু এই ছবিটা আমি উঠিয়ে নিয়ে এসেছি। কি আমি এখন পর্যন্ত দেখলাম মগধের সিংহাসন প্রথম পেয়েছিল কারা? প্রথম পেয়েছিল হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের রাজত্বকালে মগধ ছিল এই এরিয়া জুড়ে। দ্বিতীয় যদি দেখি, যদি শিশুনাগ বংশের কথা বলি, দ্বিতীয় রাজবংশ শিশুনাগ বংশের সময় মগধ কিন্তু আরও ভারতের এরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল শিশুনাগ বংশের আমলে। কিন্তু নন্দ বংশ মগধের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজবংশের মধ্যে একটি ছিল। আর এই মগধের ইতিহাসে এই নন্দ বংশের আমলে টোটাল মগধের সাম্রাজ্য ভারতের এক বিশাল এরিয়া জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল। চলো এবার আলোচনা করা যাক এই মগধ থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় বারবার উঠে আসে। প্রথমত এই প্রতিষ্ঠাটা,
নন্দবংশের যে প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ, তার থেকে বেশ কিছু পয়েন্ট এখন পর্যন্ত আমরা পিআরবি বোর্ড দ্বারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এক্সামে বারবার উঠে আসতে দেখেছি। তো মহাপদ্মনন্দ থেকে এই কটাই পয়েন্ট, এই 1 2 3 4 5 6 7 8, এই 8টি পয়েন্টই বারবার পরীক্ষায় আসে। পুলিশ হবে, পুলিশ হবা তো তুমি, তো এই পয়েন্টগুলো মুখস্থ করো, এই পয়েন্টগুলো ভালোভাবে মুখস্থ করো। আজ তোমার পারিবারিক অবস্থা যেমনই হোক, একবার যদি একটা খাকি পোশাক পরে যায় না তোমার গায়ের মধ্যে, দেখবে চাকরির টাকা দিয়ে কিভাবে মা বাবার স্বপ্নগুলো তুমি পূরণ করতে পারছো, কিভাবে যে বোনটা আজ অবিবাহিত অবস্থা বাড়িতে আছে তার বিয়েটা ধুমধাম করে দিতে পারছো। সম্পূর্ণ স্বপ্নগুলো সফল হবে, তার আগে চাকরিটা পেতে হবে। ক্লিয়ার? আর যারা পাড়ায় নিন্দা করছে, যখন খাকি পরে বাড়িতে আসবে পুলিশের চাকরি পেয়ে, তারাই স্যালুট করবে আর বলবে আমি তো জানতাম তুই পাবি। সব সফল হবে ভাই আমার, বোন আমার, প্রত্যেকটা স্বপ্ন সফল হবে, কিন্তু তার আগে মহাপদ্মনন্দের এই 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট আমার সঙ্গে মুখস্থ করে নাও, এখানে মুখস্থ হয়ে যাবে, বাড়িতে মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। চলো প্রথম পয়েন্ট একবার দেখা যাক। তিনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। কিছুক্ষণ আগেই তোমাকে বললাম যদি পরীক্ষায় আসে যে শিশুনাগ বংশের পর নন্দ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, অ্যান্সার করতে হবে মহাপদ্মনন্দই কিন্তু ছিলেন। সেকেন্ড পয়েন্ট দেখিনি, মগধের সিংহাসনে প্রথম অক্ষত্রিয় রাজবংশ তথা রাজা ছিলেন এই মহাপদ্মনন্দ। প্রিয় ভাই ও বোন, মাথায় রাখবে এই নন্দ বংশের আগে যে দুটি সাম্রাজ্য বা যে দুটি রাজবংশ মগধ শাসন করেছিল তাদের মধ্যে প্রথম ছিল হর্ষঙ্ক বংশ, যারা ক্ষত্রিয় বংশের অন্তর্গত ছিল। দ্বিতীয় ছিল শিশুনাগ বংশ, তারাও কিন্তু ক্ষত্রিয় ছিল, কিন্তু এই মহাপদ্মনন্দ দ্বারা প্রতিষ্ঠিত নন্দ বংশ ক্ষত্রিয় রাজবংশ ছিল না, অর্থাৎ মহাপদ্মনন্দ কিন্তু একজন ক্ষত্রিয় ছিলেন না। কথিত আছে, যদি পৌরাণিক গল্প দেখা যায় বা ঐতিহাসিকদের কথা শোনা যায়, তারা বলে এই মহাপদ্মনন্দ ছিলেন শিশুনাগ বংশের সময় একজন নাপিত। তিনি নাকি রানীকে তার প্রেমে মুগ্ধ করে তার দ্বারাই কিন্তু রাজাকে হত্যা করে এই মগধের সিংহাসনে বসেছিলেন। আমি বলছি না, ঐতিহাসিকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। সে হোক, যাই হোক, সে কথা আমরা ছেড়ে দিই। এইবার যদি পরীক্ষায় তোমাকে প্রশ্ন আসে যে বলো তো মগধের সিংহাসনে প্রথম অক্ষত্রিয় রাজা কে ছিলেন, তুমি বলবে মহাপদ্মনন্দ। কিন্তু যদি প্রশ্ন দেয় অক্ষত্রিয় রাজবংশ কোনটি ছিলেন, তখন আমার মহাপদ্মনন্দ লিখো না, রাজবংশ বলতে গেলে তখন কিন্তু নন্দ বংশ লিখো, ঠিক আছে? তখন নন্দ বংশ লিখো। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? যদি বলে অক্ষত্রিয় রাজা প্রথম মগধের, মহাপদ্মনন্দ। অক্ষত্রিয় রাজবংশ যদি লেখে তাহলে সেখানে ব্যাখ্যা করবে নন্দ বংশ। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট চলে যায় প্রিয় ভাই বোন। মহাপদ্মনন্দকে ভারতের ওই ইতিহাসের প্রথম সম্রাট বলে উল্লেখ করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, তা তো পরীক্ষায় আসে, ভারতের ইতিহাসে প্রথম সম্রাটকে আসে বলেই তো পয়েন্টটা উঠানো আছে। পাস করতে চাইলে তোমার কর্তব্য হলো নোট ডাউনটা করে নেওয়া। আচ্ছা, কিরকম প্রশ্ন আসতে পারবে, আর কেনই বা মহাপদ্মনন্দকে কেবল ভারতের ইতিহাসে প্রথম সম্রাট বলে? এইরকম কৌতূহল জাগছে তো, কারণ মহাপদ্মনন্দের আগে কিন্তু আমরা বিম্বিসারের কথা জানতে পেরেছি, অজাত শত্রুর কথা জানতে পেরেছি, আমরা শিশুনাগের কথা জানতে পেরেছি। তারা না, কেন এই মহাপদ্মনন্দকে ভারতের ইতিহাসে প্রথম সম্রাট বলে? দেখে নাও, বিভিন্ন রকম পুরাণ ও অন্যান্য গ্রন্থ থেকে জানা গেছে এই যে মহাপদ্মনন্দ ছিলেন, তিনি সর্বক্ষন্তাক নামেও কিন্তু পরিচিত ছিলেন। মানে সর্বক্ষন্ত্রাত্মক মানে দাদা কি এটা? এই সর্বক্ষন্ত্রাত্মক মাথায় রাখবে, এই কথার অর্থ হলো যিনি সমস্ত ক্ষত্রিয় হন্তাকারী, অর্থাৎ এই ভারতবর্ষে একাধিক ক্ষত্রিয় যার দ্বারা কিন্তু নিজের সাম্রাজ্য হারিয়েছেন, যে রাজা ভারতে একাধিক ক্ষত্রিয়কে পরাজিত করেছেন, তিনি কিন্তু এই সর্বক্ষন্ত্রাত্মক নামে কিন্তু পরিচয় পায়। আর এই কারণে যেহেতু তিনি ভারতবর্ষের একাধিক রাজপুত, একাধিক ক্ষত্রিয় সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছেন, তাই তাকে দ্বিতীয় পরশুরাম বলেও কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। যদি তুমি হিন্দু পুরাণ সম্বন্ধে জেনে থাকো, সেখানে কিন্তু আমরা এই পরশুরামের কথা জানতে পারি। ইনি চিরঞ্জীবীদের মধ্যে একজন, সর্বশক্তিশালী ছিলেন। কথিত আছে এই পরশুরাম 21 বার এই পৃথিবীকে রাজপুত শূন্য করে দিয়েছিল, ক্ষত্রিয় শূন্য করে দিয়েছিল। এই
পরশুরাম যেমন রাজপুতদের ভারতের মাটি থেকে মুছে দিয়েছিল, ক্ষত্রিয়দের ভারতের মাটি থেকে নিঃশেষ করে দিয়েছিল, একই রকম ভাবে মহাপদ্মনন্দ কিন্তু ভারতের মাটিতে একাধিক ক্ষত্রিয় সাম্রাজ্য শেষ করে দিয়েছিল। তাই পরীক্ষায় একাধিকবার আমরা প্রশ্ন আসতে দেখেছি, ভারতের বা প্রাচীন ভারতের ইতিহাসে কোন রাজা দ্বিতীয় পরশুরাম রূপে পরিচয় পায়? অ্যান্সার করতে হবে মহাপদ্মনন্দ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে এবছর একটা পুলিশ হওয়া, তাহলে কেবলমাত্র প্রিয় ভাই বোন এ মোটা মোটা বই পড়ার সময় তোমার কাছে থাকবে না। মোটা মোটা বই পড়ে তুমি পাবে, কিন্তু এই বইগুলো শেষ করতে তোমার যত সময় লাগবে তত সময় পরীক্ষা হয়ে যাবে। আমি মানলাম ওবিসি কেসের জন্য এখন সবকিছু বন্ধ আছে, কিন্তু সামনে ভোট আছে, এটাও তোমাকে মানতে হবে। আর এ রাজ্যে যখনই কোনো ভ্যাকেন্সি বড় বড় ভ্যাকেন্সি যখনই উঠে এসছে, তখন এ রাজ্যে ভোট ছিল, এটাও তোমাকে মানতে হবে। পরীক্ষা আসছে, সময় বেশি নেই, আর এই পয়েন্টগুলাই পরীক্ষায় থাকবে। তুমি প্রস্তুত থাকো, এটাই সব থেকে বড় জিনিস। নেক্সট, তাকে উগ্রসেন বলা হতো। কেন উগ্রসেন বলা হতো? বিশাল কি বলেছে, বিশাল শরীরের অধিকারী। আচ্ছা ক্ষমা করবে, শরীরের অধিকারী এখানে চলে এসছে, এটা হবে বিশাল সৈন্যের অধিকারী। তার কাছে সৈন্যবল প্রচুর ছিল, অনুমান করা হয় 2.5 থেকে 2 লক্ষের কাছাকাছি কেবলমাত্র সৈন্য দল ছিল এই মহাপদ্মনন্দের কাছে। বিশাল শক্তিশালী সম্রাট ছিল, আর যেহেতু তার কাছে এই সুবিশাল সৈন্য দল ছিল, তাই কিন্তু তাকে উগ্রসেন বলা হতো। ক্লিয়ার? আর এবং উগ্রসেনের সাথে সাথে তাকে একরাট এবং একচ্ছত্র উপাধিতেও ভূষিত করা হয়েছিল। এইবার এই 4টা যে উপাধি, তোমাদের কাজ হলো ঠোঁটের গোড়ায় মুখস্থ করে নেওয়া। এই 4টা উপাধি, 4টা, জাস্ট এই যে 4টা উপাধি তোমাকে বললাম, ভীষণ গরম করেছে। যাই হোক, বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে যদি নিজের স্বপ্ন সফল করে দেয়, এই ঘেমে যাওয়া বা গরম আমার কাছে কোনো গায়ে লাগবে না। আমার কর্তব্য হলো ফ্রি ক্লাস প্রোভাইড করা, ফ্রি ক্লাস করাচ্ছি। তুমি আবার ওই ফ্রি ধান্দায় শর্টকাটে ক্লাসে ঢুকলে আবার বেরিয়ে যেও না। স্বপ্ন পূরণ করার জন্যই তুমি আজ আমার ক্লাস দেখছো। মাথায় রাখো, গোটা ইউটিউব জুড়ে একাধিক ক্লাস আছে, তাও তুমি আমার ক্লাস কেন দেখছো? কেন দেখছো একবার ভেবে দেখেছো? কারণ সফলতা পাওয়ার ইচ্ছা তোমার ভেতরে আছে, আর সফলতা পেয়েই তোমাকে এবার সবকিছু শেষ করতে হবে। চলো নেক্সট পয়েন্ট আলোচনা করা যাক। কি বললাম? 4টা উপাধি। কটা উপাধি? 4টা উপাধি। কি কি উপাধি ছিল? প্রথম উপাধি ছিল সর্বক্ষন্ত্রাত্মক। এটা মানে কি? যে সম্পূর্ণ ভারতবর্ষ থেকে ক্ষত্রিয়কে মুছে দিতে চায়। তো এই কারণে তাকে আরেকটা কি উপাধি বলা হয়? দ্বিতীয় পরশুরাম। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, আমরা এই মহাপদ্মনন্দকে উগ্রসেন রূপেও পরিচয় পেলাম। কি রূপে পরিচয় পেলাম? উগ্রসেন। কি রূপে পরিচয় পেলাম? উগ্রসেন। কেন উগ্রসেন বলা হয় তাকে? কারণ তার কাছে বিশাল সৈন্য দল ছিল। কি দল ছিল? সৈন্য দল, অনেক সৈন্য ছিল তার কাছে। ভুল করে এটা শরীর হয়ে গেছে, ক্ষমা করে দিও। যে ফ্রি নোটটা তোমরা পাবে ওখানে হয়তো থাকবে, ওটা কেটে সৈন্য করে দিও, ঠিক আছে? চলো নেক্সট, যেহেতু তাকে উগ্রসেন বলা হচ্ছে বিশাল সৈন্য থাকার কারণে, এছাড়াও তাকে একরাট বা একচ্ছত্র উপাধিতেও কিন্তু ভূষিত করা হয়েছে। লাস্ট পয়েন্ট, যে পয়েন্টটা আমরা মহাপদ্মনন্দের কাছ থেকে পরীক্ষা আসতে দেখেছি, সেটি হলো তিনি পরবর্তীতে কলিঙ্গ জয় করেছিলেন। আর এই পয়েন্টটা VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মূলত WBCS হোক কি PSC হোক কি WBP এক্সাম হোক, কনস্টেবল হোক কি SI হোক, এই প্রশ্নটা কিন্তু অনেকবার অনেক পরীক্ষায় উঠে এসেছে। কি প্রশ্ন? কোন নন্দ সম্রাট কলিঙ্গকে মগধের অন্তর্ভুক্ত করেছিলেন? অ্যান্সার করতে হয় মহাপদ্মনন্দ। কোশ্চেনটা আবার বলি, লিখে নিবে ভাই ও বোন, লিখে নিবে তো। কোন নন্দ সম্রাট কলিঙ্গকে মগধের অন্তর্ভুক্ত করেছিলেন? অ্যান্সার করতে হবে মহাপদ্মনন্দ। আশা করছি এই পয়েন্টগুলো তুমি নোট ডাউন করছো, যদি না পারো স্ক্রিনশটটা তুলে নিতে পারো। তুলে নিয়েছো? আশা করছি এই পয়েন্টগুলো তোমাকে ব্যাপকভাবে হেল্প করবে তোমার পরীক্ষায়। এবার আমরা কিন্তু নেক্সট পয়েন্টগুলো দেখি। এই মহাপদ্মনন্দ ছাড়াও আর কি কি প্রশ্ন নন্দ সাম্রাজ্য থেকে পরীক্ষায় উঠে আসে। মহাপদ্মনন্দের পর নন্দবংশের শেষ রাজাদের মধ্যে একজন ধননন্দ থেকেও কিন্তু পরীক্ষায় একাধিকবার একাধিক প্রশ্ন আমরা উঠে আসতে দেখেছি। চলো ধননন্দ থেকে কেবলমাত্র যে 1, 2, 3, 4টি পয়েন্ট থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন উঠে আসে, সেই 4টি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরি। প্রথম পয়েন্ট বলেছে মহাপদ্মনন্দের 8 পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্র ছিল এই ধননন্দ, মানে শেষ সন্তান।
মহাপদ্মনন্দের আট জন সম্রাট ছিলেন এবং ঐতিহাসিকদের মতে তারা প্রায় প্রত্যেকেই সিংহাসনে বসেছিলেন, কিন্তু মহাপদ্মনন্দের অন্তিম যে সম্রাট ছিল ধননন্দ, তিনি কিন্তু একমাত্র নন্দ বংশের ভিত সমস্ত ভারতবর্ষ জুড়ে ছড়াতে সক্ষম হয়েছিল। নেক্সট পয়েন্ট যেটা ধননন্দ থেকে পরীক্ষায় আসে, ধননন্দ নন্দ বংশের প্রচণ্ড শক্তিশালী এবং এক অত্যাচারী রাজা ছিলেন। ঐতিহাসিকদের মতে এই যে ধননন্দ ছিল, তিনি এক বিশাল শক্তিশালী রাজা ছিলেন তো বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি তার সাম্রাজ্যের সময় তার প্রজাদের উপরও ব্যাপক রূপে অত্যাচার করতেন। কথিত রয়েছে এই ধননন্দ প্রজাদের উপর একাধিক কর বা ট্যাক্স চাপিয়ে দিয়েছিল। মূলত ধননন্দের রাজসভায় সৈন্যদল এবং পণ্ডিতগণ যারা ছিল তাদের কাছ থেকে কোনো রকম ট্যাক্স নেওয়া হতো না, কিন্তু ট্যাক্সের সমস্ত বোঝাটা পড়ে যেত সাধারণ মানুষদের উপর। এই কারণে ধননন্দের এই রকম মানে অর্থের প্রতি লোভ দেখে, ধনের প্রতি লোভ দেখে প্রজাদের কাছ থেকে তিনি ধননন্দ নামে কিন্তু পরিচয় পেয়েছিলেন। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট যেটা পরীক্ষায় আসে সেটি হলো, ধননন্দের রাজত্বকালে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন 326 বিসি বা খ্রিস্টপূর্বাব্দে। ভি 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 আই ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তুমি একজন ডাব্লিউপির ক্যান্ডিডেট হও, যদি তুমি একজন কলকাতা পুলিশের ক্যান্ডিডেট হও, এই পয়েন্টটা যে কতবার পরীক্ষায় উঠে এসছে তুমিও আশা করি ভালোভাবে জানো। প্রিয় ভাই ও বোন, এই ধননন্দের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণের পরিকল্পনা করেছিলেন। আর এই সালটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সালটাও বারবার পরীক্ষায় উঠে আসতে আমরা লক্ষ্য করেছি। কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। তুমি যে পরীক্ষায় বসো, তুমি গ্রুপ সি গ্রুপ ডি এক্সামে বসো, তুমি নার্সিং জিএনএম এক্সামে বসো যেখানে জিকে আছে, তুমি ডাব্লিউপি এক্সামে বসো, গাদা এক্সামে বসো, যেখানে জিকে থাকবে এই যে আলেকজান্ডারের ভারত আক্রমণ, এখান থেকে প্রশ্ন আমরা উঠে আসতে দেখি। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কি আছে? কথিত রয়েছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, সেই কথা সর্বপ্রথম তক্ষশিলার প্রশিক্ষক চাণক্য, যিনি তক্ষশিলার অধ্যক্ষ ছিলেন সে সময়, তক্ষশিলা সে সময় ইউনিভার্সিটি ছিল। অনেকে বলে ভারত নাকি পিছিয়ে পড়ে একটা দেশ। কি বলছে ভাই? যে সময় যীশু খ্রিস্ট জন্মগ্রহণই করেনি তার আগে ভারতবর্ষে ইউনিভার্সিটি হয়ে গেছিল, এবং সেই সময় তক্ষশিলার একজন প্রশিক্ষক যার নাম ছিল চাণক্য, তিনি ধননন্দকে জানায় যে আলেকজান্ডার ভারত আক্রমণ করছে। কিন্তু চাণক্যের কাছে এরকম কথা শুনে এই ধননন্দ ভরা রাজসভায় চাণক্যকে তীব্র অপমান করেছিলেন। যখন চাণক্য দেখেন যে আলেকজান্ডার, যে গ্রিক বীর আলেকজান্ডার বিশাল সেনা নিয়ে ভারতের পশ্চিম প্রান্ত হয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করছেন, চাণক্য এর জ্ঞান পাওয়ার সাথে সাথে সবার আগে ধননন্দের রাজসভায় এসে উপস্থিত হন এবং ধননন্দকে তিনি জানান। চাণক্য সে সময়কার ব্রাহ্মণ ছিলেন, বিদ্য জ্ঞানী ছিলেন, তিনি ধননন্দকে জানায়, এ ধননন্দ, এ দেশ আজ নানা রকম সমস্যার সম্মুখীন হতে চলেছে, কারণ ভারতের পশ্চিম প্রান্ত হইতে আলেকজান্ডার ভারত আক্রমণের পরিকল্পনা করছে। কিন্তু এই ধননন্দ এত কি বলবো মানে অভিমানী ব্যক্তি ছিলেন, তিনি মদকের নেশায়, মদক বুঝো তো, মদ্য তার নেশায় ভরা রাজসভায় চাণক্যকে অপমান করে দিয়েছিল এবং নিজের সৈন্যদল দিয়ে ধাক্কা দিতে দিতে চাণক্যকে গেটের বাইরে ফেলে দিয়েছিল। ব্রাহ্মণের কাছে সব শ্রেষ্ঠ, কিন্তু যদি কেউ তার অপমান করে সেটা তার কাছে কিন্তু শ্রেয় না। এ কারণেই এই ধননন্দ এই সময় নন্দ বংশ সমাপ্তির যে বীজ তা বপন করে দিয়েছিল। পরবর্তীতে এই চাণক্যই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে দিয়ে ধননন্দকে পরাজিত করে এবং মগধের সিংহাসনে মৌর্য বংশ সূত্রপাত করেছিল, যেটা আমরা পড়ব পরবর্তীতে কিভাবে করেছিল সেটাও আমি তোমাদের পড়াবো, কিন্তু তার আগে একটু দেখে নাও। তো এই 4টা পয়েন্ট থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, একবার আমার সঙ্গে রিপিট দিয়ে দাও। প্রথম, মহাপদ্মনন্দের কয় পুত্র ছিল? আমাকে বলতে হবে 8টা পুত্র। এর মধ্যে সবথেকে যে ছোট পুত্র বা কনিষ্ঠ পুত্র ছিলেন তিনিই ছিলেন ধননন্দ, যিনি মহাপদ্মনন্দের পর নন্দ বংশকে এগিয়ে নিয়ে গেছিল। নেক্সট, ধননন্দ নন্দ বংশের সব থেকে বেশি শক্তিশালী রাজাদের মধ্যে ছিল একজন এবং তিনি ভীষণ অত্যাচারী ছিলেন। নেক্সট, ধননন্দের রাজত্বকালে গ্রিক বীর
আলেকজান্ডার ভারত আক্রমণের পরিকল্পনা করেছিলেন, সালটা মাথায় রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গার্লফ্রেন্ডের বার্থডে মনে থাক কি না থাক, বয়ফ্রেন্ডের বার্থডে মনে থাক কি না থাক, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিল এই দিনটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এটা আসবে। ক্লিয়ার? নেক্সট, এবং কথিত রয়েছে যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করছিল, তক্ষশিলার যিনি অধ্যক্ষ ছিলেন, যিনি শিক্ষক ছিলেন চাণক্য, তিনি ধননন্দকে গিয়ে জানান যে আলেকজান্ডার ভারত আক্রমণ করলে ভারতের পক্ষে ভীষণ ক্ষতি হয়ে যাবে। কিন্তু ভরা রাষ্ট্রবাস ধননন্দ কি করে, চাণক্যকে অপমান করে ফেলে। মাথায় রাখবে, কথিত রয়েছে ইতিহাসে যে ধননন্দের সাম্রাজ্য দেখে, ধননন্দের শক্তি সামগ্রী দেখে আলেকজান্ডার ভারত আক্রমণ করতে চায়নি। সে সময় ধননন্দের কাছে প্রায় ধননন্দের কাছে প্রচুর ধন সম্পদ ছিল, এবং তার সঙ্গে ভারতের বিস্তারমূলক এক সাম্রাজ্য ছিল, এবং তার সঙ্গে 2 লক্ষ সেনা ছিল। কেবলমাত্র 2 লাখ সেনা ধননন্দের কাছে ছিল। 20,000 অশ্বরোহী ঘোড়া ছিল, যারা যে অশ্বতে করে যুদ্ধ করা যেত। নেক্সট, প্রায় 2000-এর মতো রথ ছিল, যে রথে তারা যুদ্ধ করতে পারত। প্রায় 3000 হাতি ছিল। প্রাচীন ইতিহাসে কিন্তু হাতি যে রাজার কাছে বেশি থাকতো তারা খুব শক্তিশালী হতো। কিন্তু অনেক ঐতিহাসিকরা এটা মনে করে না যে ধননন্দকে দেখে আলেকজান্ডার পালিয়ে গেছিল। অনেক ঐতিহাসিকদের মতে চাণক্য কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে ছদ্মবেশে আলেকজান্ডারের সৈন্যদলের সঙ্গে মিশিয়ে দিয়েছিল, এবং সেখানে এই কথাটা ছড়িয়ে দিয়েছিল যে ভারতের মাটিতে যদি আলেকজান্ডার আক্রমণ করে ফেলে তাহলে ভারতের মাটি হচ্ছে দৈব মাটি, যেখানে দেবদেবীর একাধিক আশীর্বাদ রয়েছে, আর আলেকজান্ডার ধ্বংস হয়ে যাবে। এই রকম কথা ছড়িয়ে দেওয়ার পরবর্তীতেই কিন্তু আলেকজান্ডারের সৈন্যদলের মধ্যে এক ভয় ভীতিও ছড়িয়ে পড়েছিল। আমি বলছি না, এরকম অনেক ঐতিহাসিকরা মনে করে, এবং তার ফলে কিন্তু বিশ্বের সব থেকে শক্তিশালী রাজা আলেকজান্ডারের সৈন্যদল ভারত আক্রমণের কথাকে সম্পূর্ণ কি করে দেয়, বলে দেয় যে আমরা ভারত আক্রমণ করব না। এটা এরকমও কিন্তু কথিত আছে। সে যাই হোক, কিভাবে মগধের সিংহাসনে এবার মৌর্য বংশের উত্থান হবে, কিভাবে ধননন্দ পরাজিত হবে, তা কিন্তু টোটালি আমরা মৌর্য রাজবংশের বিস্তারমূলক আলোচনায় পেয়ে যাব। আর এই মুহূর্তে নন্দ বংশ থেকে কি কি এমসিকিউ বারবার পরীক্ষায় উঠে আসে, চলো সেই এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করে নিই। প্রিয় ভাই ও বোন, এই মুহূর্তে কিন্তু আমরা বেশ কিছু এমসিকিউ নিয়ে চলে এসেছি, যে এমসিকিউগুলো আমরা কুইক রিভিশন করে নিব, এবং যেখান থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন উঠে আসতে দেখেছি বা পরীক্ষায় প্রশ্ন উঠে আসতে পারে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ সময় দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। চলো, ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট। 10 সেকেন্ড সময় শুরু করলাম, খুব ইম্পর্টেন্ট। 4টি অপশন দেওয়া আছে, আশা করি তুমি উত্তর দিতে পারবে। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধননন্দ, ভূপাল, কালাশোক, মহাপদ্মনন্দ। কমেন্ট বক্সে কমেন্ট করো, প্রিয় ভাই বোন। এবছর পাস করতে হলে তোমাকে এই প্রশ্নের উত্তরগুলি কমেন্ট বক্সে দিয়ে যেতে হবে। তুমি যে পরীক্ষার্থী হও, জিকে থেকে নন্দ বংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়ের মধ্যে পড়ে, তাই অ্যান্সার দিয়েছো। আশা করি পেরেছো। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? যদি না পেরে থাকো আমি বলে দিই, এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। ক্লিয়ার? মাথায় এসছে? চলো নেক্সট কোশ্চেন, একদম সময় নষ্ট না করে নেক্সট কোশ্চেন তোমাদের সামনে কিন্তু আমি উঠিয়ে নিয়ে আসি। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি তো, কোথায় গেল নেক্সট কোশ্চেন? এই যে নেক্সট কোশ্চেন। চলো 10 সেকেন্ড সময়, কি বলছে? কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন? কমেন্ট বক্সে কমেন্ট করো, খুব ইম্পর্টেন্ট। কমেন্ট বক্সে কমেন্ট করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। আশা করি কমেন্ট বক্সে কমেন্ট দিতে পেরেছো তো আমার সঙ্গে চলো, পায়ে পা মিলিয়ে চলো প্রিয় ভাই ও বোন আমার। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে পশ্চিমবঙ্গ পুলিশ এক্সাম ক্র্যাক করা, এই প্রশ্নটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের যে জেলা থেকে তুমি আমার ভিডিও দেখো, আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করছো। তো কি বলেছিল, কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল? সিম্পল পয়েন্ট ছিল, অ্যান্সার করতে হবে 326 বিসি বা 326 খ্রিস্টপূর্বাব্দে। কত খচ্চর দেখেছো তো, 226, 426 তোমাকে গুলানোর জন্য জাস্ট দিয়েছে, যাতে তোমার সময়টা নষ্ট হয়। ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্ট দেখা যাক। কি আছে নেক্সট পয়েন্ট দেখি তো। হ্যাঁ, এই যে নেক্সট পয়েন্ট, নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন? চলো 10 সেকেন্ড সময় কমেন্ট বক্সে কমেন্ট করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। নন্দ বংশের শেষ সম্রাট কে ছিল? মহাপদ্মনন্দ, এবং তারপর তার 8 জন পুত্র কথিত রয়েছে সিংহাসনে বসেছিলেন। অন্তিম সম্রাট কে ছিল? কমেন্ট বক্সে কমেন্ট করেছো? আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করেছো তো। যদি না করে থাকো করে দাও, খুব ইম্পর্টেন্ট। তো শেষ সম্রাট ছিলেন ধননন্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট পয়েন্ট দেখা যাক। নেক্সট পয়েন্ট কি আছে দেখি তো, নেক্সট পয়েন্ট দেখি তো, কোথায় গেল নেক্সট পয়েন্ট? ক্ষমা করবে,
নেক্সট পয়েন্ট আছে, কোন নন্দ সম্রাটের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন? 10 সেকেন্ড সময়। কোন নন্দ সম্রাটের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন? মহাপদ্মনন্দ, ভূপাল, কালাশোক, ধননন্দ। সিম্পল, একদম সময় নষ্ট করব না। আশা করি তোমরা জানো, যদি না জেনে থাকো আমি বলে দিচ্ছি, ধননন্দের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। আর একটা প্রশ্ন তোমাদের কাছে থাকলো, এই আলেকজান্ডারের ভারত আক্রমণের কথা ধননন্দকে কে জানিয়েছিলেন এবং তিনি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? এটা তুমি আমাকে বলবে, ঠিক? এটা তোমার বাড়ির হোমওয়ার্ক থাকলো, আশা করি কমেন্ট বক্সে লিখে যাবে। নেক্সট কোশ্চেন, কোথায় গেল রে? নন্দ বংশের পর প্রাচীন ভারতে কোন রাজবংশের উদয় হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নন্দ বংশের পর প্রাচীন ভারতে কোন রাজবংশের উদয় হয়েছিল? 10 সেকেন্ড সময়, চলো কমেন্ট বক্সে কমেন্ট করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গুপ্ত বংশ, শিশুনাগ বংশ, হর্ষঙ্ক বংশ, মৌর্য বংশ। প্রথম হর্ষঙ্ক বংশ, তারপর শিশুনাগ বংশ, তারপর নন্দ বংশ। তাহলে পড়ে থাকলো কোন বংশ? পড়ে থাকলো আমাদের মৌর্য বংশ। ক্লিয়ার? আজ বাড়ির হোমওয়ার্ক রূপে লাস্ট কোশ্চেন তোমাদের দিব। আশা করি তোমরা এই হোমওয়ার্কের অ্যান্সার কমেন্ট বক্সে রেখে যাবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আশা করছি এই অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে দিয়ে যাবে। প্রাচীন মগধে কোন সম্রাট উগ্রসেন নামে পরিচিত ছিল? ক্লিয়ার? চলো আজকে ক্লাস এইটুকুটাই থাকলো। পরবর্তী দিন কিন্তু আমরা মৌর্য রাজবংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে?